নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে নবম ভাব সম্বন্ধে। নবম ভাব থেকে কি জানা যায়? নবম ভাব থেকে জানা যায় হচ্ছে ভাগ্য। আপনার ভাগ্য কেমন হবে এবং কোন জায়গায় কোন ঘরে নবমপতি থাকলে তার ভাগ্যের সফলতা কেমন হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। এবং এই বিষয়ে আলোচনা করতে গেলে বা এই বিষয় সম্বন্ধে জানতে গেলে অবশ্যই জ্যোতিষ সম্বন্ধে জানতে হবে, বা জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছে বা জ্যোতিষ নিয়ে যাদের আগ্রহ আছে বা জ্যোতিষ নিয়ে পরবর্তীকালে প্রফেশনে বসতে চান বা জ্যোতিষ নতুন নতুন প্র্যাকটিস করতে বসেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুব কাজে লাগবে। বা যারা নিজের কুণ্ডলী নিজে দেখতে চান বা নিজের কুণ্ডলী আছে অথচ দেখতে পারেন না, তাদেরও কিন্তু এই বিচার ব্যবস্থা দেখলে তারা বুঝতে পারবেন যে ভাগ্য তার কেমন যাবে। তো ভাগ্য হচ্ছে নবম ভাব থেকে বিচার করা হয়। এই ভাগ্যপতি যেখানে অবস্থান করবে সেই জায়গা থেকে ভাগ্যের উদয়টা হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভাগ্যপতি সঙ্গে যেই সব গ্রহ যুক্ত বা যেই সব ভাব যুক্ত থাকে, সেই সব ভাব বা সেই সব গ্রহ বা দৃষ্টি যেসব থাকে, নবমপতির দৃষ্টি বা নবমপতির উপর অন্য গ্রহের দৃষ্টি, সেই সব কারকতা নিয়ে ভাগ্য জীবনে উন্নতি হয়। তার সঙ্গে দশা অন্তর্দশাটাও ভালো হতে হবে। অনেক সময় দেখা যায় ভাগ্যপতি ভাগ্যের সঙ্গে সম্পর্ক ভালো করেছে কিন্তু দশা অন্তর্দশা অশুভ চলছে, সেই সময় কি হয় না, অশুভ গ্রহ দশা অন্তর্দশা যে অশুভ ভাবটা, সেটা কিন্তু এই ভাগ্যের সহায়তা পেয়ে যে অশুভ জিনিসগুলো ঘটবে সেগুলো কিন্তু অনেকটা কম হয়ে যায়, যার জন্যে ভাগ্যটাকে ভালোভাবে উদয় করতে পারে না। তার কারণ হচ্ছে ওইটা একটা জিনিস কর্ম করতে গেলে মানুষের যেমন শক্তি ক্ষয় হয়, সেরকম গ্রহদেরও সেরকম শক্তি ক্ষয় হয়। সেই শক্তি ক্ষয়ের পর যখন ভাগ্যের উদয় ঘটবে তখন শক্তি আর থাকে না। সেই সময় যদি আবার শুভ গ্রহ দশা পড়ে যায়, তাহলে আবার নতুন করে গ্রহদের শক্তি সঞ্চার হয় বা সেই গ্রহ ভালো ফল দিতে শুরু করে। আসুন আজকে জেনে নেব ভাগ্যপতির বিভিন্ন ভাবে অবস্থানে কি রকম আপনার ভাগ্য হতে পারে। এই ধরুন এটা লগ্ন, এটা আমি লগ্ন ধরছি, যে কোনো একটা লগ্ন ধরা যায়। আমি মেষ লগ্নই ধরলাম। মেষ লগ্ন যদি ধরা হয় তাহলে তার নবমপতি হচ্ছে ধনু। এই ধনুর অধিপতি হচ্ছে বৃহস্পতি। তো এই বৃহস্পতি যে এই দশম ভাব দ্বাদশ ভাবে বসলে কীরকম ফলদান করবে তারই একটা উদাহরণ বলতে তার যে কি পদ্ধতি বা সেই সম্বন্ধে জানলে যে কি ভাগ্য কোন জায়গা থেকে উদয় হবে সেটা ভালো বোঝা যাবে। আসুন আজকে দেখে নিই। এই নবমপতি বৃহস্পতি, ধনুর অধিপতি কিন্তু বৃহস্পতি। এই বৃহস্পতি যদি ধরুন আপনার এই লগ্নে থাকে, নবমপতি যদি বৃহস্পতি লগ্নে থাকে, তাহলে কি হবে না, জাতকের উচ্চ শিক্ষা লাভ হবে, জাতক ভাগ্যবান হবে, জাতক ধার্মিক হবে, উদার চেতা হবে, গুরুজন এবং পিতামাতার সঙ্গে জাতকের সম্পর্ক ভালো হবে। এক কথায় জাতক নো ডাউটলি ভালো হবে। এই হচ্ছে লগ্নে যদি অবস্থা। লগ্ন বলতে নিজের কাছে আর কি, নিজে যেটাকে আমরা বলি দেহ ভাব বা মন ভাব, বা এই লগ্নই হচ্ছে মেন রাশিচক্রের মূল। যে ভাবের সঙ্গে লগ্ন ভাবের যদি সংযোগ ঘটে, তাহলে সেই ভাব থেকেই লগ্ন ভাবে
উন্নতি বা অবনতি যেটাই বলুন সেটা কিন্তু লগ্ন ভাবকে সংযোগ হতেই হবে, না হলে কিন্তু সেই ভাব কোনো ফল আপনাকে দেবে না, লগ্ন ভাব যদি সংযোগ না ঘটে। এবার লগ্নপতি হয়ে গেল, লগ্নের নবম ভাবপতি হয়ে গেল বৃহস্পতি। এবার হচ্ছে দ্বিতীয় বৃষ, দ্বিতীয় হচ্ছে বৃষ, এটা যদি লগ্ন হয় এটা দ্বিতীয়। দ্বিতীয় যদি অবস্থান করে তাহলে জাতক পৈতৃক সম্পত্তি কিংবা অর্থর ব্যাপারে পিতার সাহায্য পায় বা পিতার সাহায্য লাভ করে। জাতক বিদেশ অথবা বিদেশির সঙ্গে সম্পর্ক সূত্র আর্থিক লাভ হয়। জাতক সত্যবাদী হয়, আধ্যাত্মিক কথাবার্তা বলতে ভালোবাসে দ্বিতীয়ভাবে থাকলে, কারণ বৃহস্পতি শুভ গ্রহ এবং নবমপতি, নবমপতি হচ্ছে শুভ গ্রহ। এই শুভ গ্রহের প্রভাবে এই জিনিসগুলো ঘটে। এবার অনেক সময় দেখা যায় যে কোনো ক্ষেত্রে হয়তো দেখা গেলো বৃহস্পতি নিচু স্থান, তাহলে কি এই ঘটনাগুলো ঘটবে না? অবশ্যই ঘটবে। তখন যদি দশা অন্তর্দশা শুভ থাকে তাহলে এই ঘটনাগুলো ঘটবে। যদি অন্তর্দশা বা দশা শুভ নয় অথচ বৃহস্পতি উচ্চস্থ জায়গায় বসে আছে, তখন কিন্তু সেরমভাবে ভাগ্যের উদয় হবে না। এবার বৃহস্পতি যদি তৃতীয় বসে, তৃতীয় লগ্ন এক, লগ্ন হচ্ছে প্রথম, দ্বিতীয় তৃতীয়, মানে মিথুনে বসেছে বৃহস্পতি, তাহলে ভাগ্যের উদয় কীরকম হবে? জাতকের ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে, জাতকের ভাগ্য হবে পরিবর্তনশীল, জাতকের ভাগ্য কিন্তু ভালো মন্দ মেশানো থাকবে, ভালো হোক মন্দ হোক দুটোই মিশিয়ে চলবে। দূরদেশে ভ্রমণ যাত্রা আছে। জাতক বিভিন্ন শিক্ষাক্ষেত্রে, যেটা আমরা কোর্স বলি, বিভিন্ন কোর্স আছে না, সে কোর্সের মাধ্যমে জাতক, যেটাকে বলে এই ডিপ্লোমা লাভ করে, কোনো কোর্স করে যেরকম, বা কোনো জায়গায় কোর্স করে কোনো পরীক্ষা দিয়ে যে লাভ হয়, আপনার পরীক্ষা সাফল্য লাভ হয়, সেই সব জায়গা থেকে কোর্স করে জাতকের কিন্তু শিক্ষা লাভ ভালো হয়। এইবার এই নবমপতি বৃহস্পতি যদি চতুর্থে অবস্থান করে, এখানে চতুর্থে কর্কটে, এখানে বৃহস্পতি উচ্চস্থ হয়, তাহলে তো এখানে ভালো হওয়ার কথা, অবশ্যই ভালো হবে। কারণ বৃহস্পতি চতুর্থে অবস্থান করলে উচ্চশিক্ষা লাভ হয়, শিক্ষার কারণে দূরদেশে গমন হয়, ভালো বিদ্যালয় বা ভালো বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করে, তার মা উচ্চশিক্ষিত হয় বা উচ্চ মানসিকতা যুক্ত হয়, মায়ের যে ধর্মীয় ভাব সেটার সঙ্গে বা তার ধর্মের প্রতি অনুরাগ কিন্তু বেশি থাকে তার মায়ের। এবং বৃহস্পতি চতুর্থ থাকে, আরও বলছি আপনাকে, সংসার জীবন ভালো হবে, নবমপতি সংসারে ভাগ্য উদয় হবে, যাকে বলে সংসার জীবন ভালো হবে, এবং আপনার গৃহ সম্পত্তি হবে, গৃহ সম্পত্তি হবে। আরও অনেক কিছু আছে, কিন্তু অনেক কিছু বলা যায়, বলতে গেলে অনেক সময় লেগে যাবে, কারণ অত সময় ধরে লোকে ভিডিও এখন দেখতে চায় না। সেই জন্যেই অল্প সময়ের ভেতর অল্প সময়ের ভেতর যেগুলো দরকার মানুষের, যেগুলো বুঝতে পারবে বা বুঝতে চায়, সেইগুলোই আমি তাড়াতাড়ি বলে ভিডিওটা ছোট করতে চাই বা সংক্ষেপে বলি। এবার ধরুন বৃহস্পতি পঞ্চমে বসলো, পঞ্চমে সিংহের ঘরে পঞ্চমে, তাহলে কি হবে? জাতক কিন্তু মেধাবী হবে, উচ্চ শিক্ষা বা উচ্চ মার্গের পড়াশোনা বা ধর্মশাস্ত্র পাঠ, পুজো অর্চনায় জাতকের মন থাকবে, জাতকের সন্তান ভাগ্য কিন্তু ভালো হবে। এই
পঞ্চম থেকে সন্তান বিচার হয়। এর আগের ইয়েতে বলেছি আমি, অবশ্যই আপনারা জানেন যে পঞ্চম থেকে সন্তান বিচার, সন্তান ভাগ্য কিন্তু জাতকের ভালো হবে। এই বৃহস্পতি যদি ষষ্ঠে অবস্থান করে তাহলে কি হবে? এই ষষ্ঠ থেকে কি বিচার হয় না চাকরির বিচার হয়। ষষ্ঠ থেকে বিচার হয় রোগের, ষষ্ঠ থেকে বিচার হয় তোমার ঋণ, ষষ্ঠ থেকে গৃহ ভাড়া মানে রেন্ট, এইসব বিচার হয়। আমি ষষ্ঠ থেকে যদি এই বৃহস্পতি নবম ভাবপতি বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করে তাহলে জাতকের বড় প্রতিষ্ঠানে বা উচ্চ প্রতিষ্ঠানে চাকরি নির্দেশ করে। এই কারণে চাকরি নির্দেশ করে কারণ সেটা সরকারি বেসরকারি দুটোই হতে পারে। তার পিতার স্বাস্থ্য ভালো থাকবে না, পিতার সঙ্গে জাতকের সম্পর্ক ভালো থাকবে না যদি নবমপতি ষষ্ঠে থাকে। কিন্তু আবার সব দিক দিয়ে তো মানুষের খারাপ হয় না, ভালোর দিক ওই যে জাতক ভালো ধর্মীয় সংস্থা বা শিক্ষায়তনে বা শিক্ষাক্ষেত্রে এইসব জায়গায় কিন্তু জাতকে চাকরি করবে বা চাকরির সম্ভাবনা থাকবে। বৃহস্পতি যদি সপ্তমে অবস্থান করে তুলাতে তাহলে কি হবে? যে জাতকের বিবাহের পর মানে স্ত্রীর সাহায্যে জাতক কিন্তু ভাগ্য পরিবর্তন করবে, যাকে বলে বিবাহের পর ভাগ্য উন্নতি। ব্যবসায় জাতকের ব্যবসা খুবই ভালো হবে। জাতকের স্ত্রী শিক্ষিত এবং বণিকী পরিবারের হবে যদি সপ্তমে থাকে নবমপতি। যদি অষ্টমে থাকে নবমপতি তাহলে কি হবে? উচ্চশিক্ষায় বাধা, পিতার সঙ্গে সম্পর্ক ভালো হবে না, দুর্ঘটনার যোগ, ভ্রমণকালে বিপদ, দুর্ঘটনা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, চুরি যাওয়ার ভয় এবং মানসিক কারণে কষ্ট যদি অষ্টমে থাকে নবমপতি। নবমপতি যদি নবমেই থাকে বৃহস্পতি, তাহলে বৃহস্পতি নিজের ঘর, তাহলে কি হবে? জাতক উচ্চশিক্ষিত হবে, ভ্রমণে আনন্দ, সৎ হবে, ধার্মিক হবে, গুরু অথবা পিতামাতার সাহায্যে জাতকের ভাগ্য উন্নতি হবে, জাতকের মানে দূরদেশ ভ্রমণ হবে, জাতক মানে উচ্চশিক্ষা হোক, এই আরও তার থেকে বেশি যে শিক্ষা মানে পিএইচডি ডক্টরেট সেই সব বিষয়ে কিন্তু জাতকের ভাগ্যের সহযোগিতা পাবে। ওই যে দশমে থাকে ভাগ্যপতি, যদি দশমে থাকে তাহলে কি হবে? ভাগ্যপতি দশমে থাকলে জাতক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করে, জাতক উচ্চ পদে কর্ম করে, দূরদেশে কর্মের দ্বারা জাতকের ভাগ্যোন্নতি হয়, জাতক ধর্মীয় সংস্থায় যুক্ত থাকে বা বড় কর্মকর্তার পদ লাভ করে, জাতক পরিবারের ব্যবসায় যুক্ত থাকতে পারে বা যে কোনো কর্ম করলে সেই সব জায়গায় কিন্তু বৃহৎ বা উচ্চ পদে বৃহৎ প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মের সম্ভাবনা থাকে। কারণ অনেকে বলবে এখানে তো বৃহস্পতি নিচস্থ। হ্যাঁ নিচস্থ, মানে এইটা হচ্ছে বেসিক। এবার বৃহস্পতি যদি এখানে নিচস্থ আছে, নবাংশ চক্র যদি বৃহস্পতি উচ্চস্থ হয় তাহলে আমি যেই ঘটনাগুলো বললাম সেগুলো কিন্তু ফুলবে। বৃহস্পতি এখানে নিচস্থ হয় কথাটা ঠিকই, কিন্তু সবসময় তো আর নিচস্থ থাকে না। সবসময় থাকে কি নিচস্থ? নিশ্চয়ই থাকে না। তাহলে আর যদি নবাংশ চক্রে যদি উচ্চস্থ থাকে, ধরুন বৃহস্পতির ডিগ্রি যদি মানে সেরকম হয়, সেই ডিগ্রি যদি নবাংশ চক্র কর্কটে পড়ে তাহলে কিন্তু জাতকের আমি যা বললাম যে কথাগুলো সেগুলো কিন্তু জাতকে ফুলবে। এবার দেখতে হবে যে নবাংশ চক্র চার্ট দেখলে বা নবাংশ চক্র কত ডিগ্রিতে কত থাকলে নবাংশ চক্র কোথায় পড়ে সেগুলো আমি একটা ভিডিও এর আগে বানিয়েছি, আবার একটা বানাবো ডিগ্রি দিয়ে। সেই ডিগ্রি দিয়ে ভিডিওটা বানালে আপনারা বুঝতে পারবেন নবাংশ চক্রটা কীরমভাবে কোথায় গেলে কোন গ্রহ কত ডিগ্রিতে থাকলে কোন নবাংশে পড়ে। এবার যদি বৃহস্পতি একাদশে থাকে তাহলে কি হবে? একাদশে হচ্ছে সাফল্যের ঘর।
তাহলে কি হবে, জাতকে জীবনে সাফল্য নির্দেশ করে। জাতক জীবনে কর্মজীবন হোক, লেখাপড়ার জীবন হোক, বা উচ্চশিক্ষায় হোক, বা বিদেশ যাত্রায় হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু জাতকের সাফল্য লাভ হবে। পিতার সঙ্গে সুসম্পর্ক থাকবে, ধর্মের ব্যাপারে জাতকের আগ্রহ থাকবে, এবং মানসিক সংযোগ কিন্তু জাতকের ভালো হবে। এবার যদি এই নবমপতি যদি দ্বাদশে থাকে, দেখুন দ্বাদশে হচ্ছে মীন হচ্ছে বৃহস্পতি নিজের ঘর, তাহলে কি হবে বলছে এখানে যে না, মীন হচ্ছে মানে বৃহস্পতির নিজস্ব ঘর এবং সক্রিয় ঘর। এই মীনে যদি বৃহস্পতি, নিশ্চয়ই খারাপ ফল দেবে না, সবাই জানে, জানারও কথা, কিন্তু ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে এখানে দেখতে হবে বৃহস্পতি নবাংশ চক্রে কোথায় আছে, সেটা জানলে আরও ভালো জানা যাবে। এই বৃহস্পতি যদি আপনার দ্বাদশে থাকে, তাহলে জাতকের পিতার আয় কিন্তু কম হবে। জাতক প্রবাসে বা বিদেশে যদি যায়, তাহলে ব্যয় বেশি হবে বা ক্ষতির সম্ভাবনা থাকে। উচ্চশিক্ষায় বাধা পড়ে, পিতার সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি হয়। জাতক সন্ন্যাস জীবনও গ্রহণ করতে পারে যদি সন্ন্যাস যোগ থাকে। সেই সঙ্গে যদি শুভ শনি যদি দৃষ্টি দেয় বা কেতু যুক্ত থাকে, ধরুন এখানে কেতু যুক্ত, এখানে শনি বসে আছে, শনি তৃতীয় দৃষ্টি বৃহস্পতি বলল কেতু যুক্ত, তাহলে জাতক কিন্তু গৃহ ছেড়ে সন্ন্যাস জীবন গ্রহণ করবে। আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর 9338288747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান, বৈবাহিক, বিদেশ যাত্রা, উচ্চ শিক্ষা, বাচ্চারা পড়াশোনা কেন করছে না, সাংসারিক জীবন, ডিভোর্স কেন হয়, প্রেমে কেন বাধা, বিবাহ কেন দেরিতে হচ্ছে, কর্ম কেন হচ্ছে না, সরকারি চাকরি কেন হচ্ছে না, সরকারি চাকরি ভাগ্যে আছে কি নেই, সব বিষয়ে জানতে পারবেন এই নম্বরে যোগাযোগ করে। আমি কিন্তু অন্য জ্যোতিষীর মতো অত্যাধিক দামি রত্ন দিই না, অল্প পয়সায় বা অল্প মূল্যে রেমেডি দেওয়া হয়, এবং সঠিক রেমেডি, যাতে কাজটা ভালো হয়। যেমন যদি আপনি ভাত রান্না করেছেন, ভাত যদি খেতে যান, যদি নুন ছাড়া ভাত খান, নুনের কিন্তু দাম কম, হ্যাঁ, সেখানে যদি নুন ছাড়া ভাত খান, আপনার ভাতে কোনো টেস্ট আসবে না। কিন্তু সেখানে যদি ধরুন আপনি চিনি দিয়ে খাচ্ছেন, কিন্তু চিনি দিয়েও ভাত, কিন্তু আপনার যারা চিনি পছন্দ করে না বা চিনি দরকার নেই সেইখানে কিন্তু আপনার ভাত খেতে ভালো লাগবে না। কিন্তু নুন কিন্তু সেই জায়গাটা আপনার পক্ষে সুইটেবল। অতএব নুন দামও কম, সুইটেবলও বেশি। আমার এই রেমেডিও কিন্তু সেই রকম, সুইটেবল বেশি, দামও কম। পরীক্ষা প্রার্থনীয় একবার যোগাযোগ করে দেখতে পারেন। ভালো যদি না লাগে যোগাযোগ করবেন না, যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। যেতে যেতে আমার মোবাইলে একবার, আমার এই ভিডিওতে একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের জন্য পরবর্তী ভিডিওগুলো আবার আপনাদের কাছে পৌঁছাতে পারে খুব তাড়াতাড়ি। নমস্কার।